ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা তোমরা এই নভেম্বরে স্কুল থেকে পাবে, তার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বাংলা বিষয়ের, অর্থাৎ যেখানে তোমাদের পূর্ণ মান রয়েছে 50, তো তার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমাদের কম্পাইলেশন মডেল অ্যাক্টিভিটি টাস্ক। অ্যাকচুয়ালি এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে সবগুলো থেকে মিশিয়ে এই অ্যাক্টিভিটি টাস্কটা তৈরি করা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে কম্পাইলেশন। ওকে, তো শুরু করছি। দেখো এখানে এক দাগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে রয়েছে 5 নম্বর। আমি দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু বইয়ের তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বরগুলো লিখে দিয়েছি, যেখানে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে বা যেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা সেগুলো দেখে উত্তরগুলো অথেন্টিক কিনা বিচার করে দেখো এবং নিজেরা একটু পড়ে নিয়ে করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো 1-এর 1 আছে ঈশান হলো, অপশান দেখো উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ, আর রয়েছে পশ্চিম কোণ। তো সঠিক উত্তরটি হবে উত্তর পূর্ব কোণ। তোমাদের টেক্সট বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় যে কবিতাটি তোমাদের আছে, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তীর লেখা, তা এখানে আছে দেখো ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। তাহলে এখানে ঈশানে কথাটি ব্যবহার হয়েছে, এখান থেকে এটা নেওয়া হয়েছে। নেক্সট দেখো 1.2 আছে আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে ক আছে সূচক, খ রয়েছে জানুক, এটা হবে গ হচ্ছে ধীবর, ঘ রয়েছে রাজশালক। তো সঠিক উত্তরটি হবে অপশান গ ধীবর। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 5-এ দেখো, এই যে 5 নম্বর পৃষ্ঠার ঠিক এই যে উপরের এখানে দেখো পুরুষ অর্থে ধীবর, এখানে শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। তো এই নাটকটি তোমরা একটু পড়ে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো 1-এর 3 বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছে। অপশান আছে ইলিয়াস, শাম সেমাগি, মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়। তো সঠিক উত্তরটি হবে অপশান ক ইলিয়াস। তাহলে এখানে পৃষ্ঠা নাম্বার 9-এ অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের 9 নম্বর পৃষ্ঠাতে দেখো, এখানে দেখো ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না। ওকে, নেক্সট দেখো 1-এর 4 আছে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। সঠিক উত্তরটি হবে অপশান খ 10 টাকা। তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতে দেখো দেওয়া আছে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তাহলে সঠিক উত্তরটি 10 টাকা। নেক্সট দেখো 1-এর 5 নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। অপশানগুলো দেখো কুসুমের মাস, সাদা মেঘ কালো পাহাড়, পাতাল কন্যা, ছায়ার আলপনা। সঠিক উত্তরটি হবে অপশান খ সাদা মেঘ কালো পাহাড়। নেক্সট দেখো কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে তোমাদের 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 10 নম্বর রয়েছে। 2-এর প্রথমটি অর্থাৎ 2.1 আছে প্রজা চমকিত কেন। এখানে তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার 2-এ আছে এই শব্দ বা এই কথাটি, দেখে নাও একটু। দেখো একটু উপরের দিকে 2 নম্বর পৃষ্ঠাতে উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। তাহলে উত্তরটি এভাবে লিখবে। উদ্ধৃতাংশটি কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবে মাঠের শস্য উপড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছিল। নেক্সট দেখো 2-এর 2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর পৃষ্ঠাতে দেখো, এখানে এই 4 নম্বর পৃষ্ঠার ঠিক উপরে এখানে আছে দেখো পুরুষ মানে ধীবর। এখানে বলেছে আমি একজন জেলে শক্রাবতারে আমি থাকি। তাহলে এখানে উত্তরটি লিখবে এইভাবে। মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি ছিল শক্রাবতারে। এরপরে আছে 2-এর 3 ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো। তোমাদের টেক্সট বইয়ের 6 নম্বর পৃষ্ঠাতে দেখো, এই 6 নম্বর পৃষ্ঠার ঠিক উপরের দিকটা এখানে কথাটি রয়েছে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। তো তোমরা যদি এই প্রথম অংশটি পড়ে নাও তাহলে উত্তরটি তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখার সময় এইভাবে লিখবে। দেখো উদ্ধৃতাংশটি লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসের অবস্থার উন্নতি দেখে তার আশেপাশের প্রতিবেশীরা ঈর্ষা করে বলতো ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। নেক্সট দেখো 2-এর 4 মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। তোমাদের টেক্সট বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতে দেখো
এখানে এই লাইনটি আছে, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। তো এই গল্পটি তোমরা পড়ে নিও ভালো করে, উত্তরটি দেখে নাও। উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এসেছিল যে কথকের ছেলেবেলার গল্প শোনাতে হবে। অনেক ভাবনা চিন্তার পর তিনি যখন কাগজ কলম নিয়ে লিখতে বসলেন তখন তার মাস্টার মশাইয়ের কথা মনে এসেছিল। নেক্সট দেখো 2-5 অর্থাৎ 2.5 বিরামহীন এই দাঁড়টানা। কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন? তোমাদের 35 নম্বর পৃষ্ঠাতে যে কবিতাটি আছে দেখো, নোঙর কবিতা, অজিত দত্তের লেখা। ঠিক এইখানে 35 নম্বর পৃষ্ঠাতে দেখো বিরামহীন এই দাঁড়টানা কথাটি আছে। তো কবিতাটি তোমাদের যদি পড়া না থাকে অবশ্যই পড়ে নিও। উত্তরটি এভাবে লিখবে। উদ্ধৃতাংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছেতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়। তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। এটি যদিও তোমাদের 1 নম্বরের প্রশ্ন, কিন্তু এইটুকু লিখতে হবে। তার কারণ এখানে এইটুকুর না লিখলে কিন্তু মানে তোমাদের যে ধারণাটা অর্থাৎ প্রশ্নের যে উত্তর যেটা চেয়েছে যে কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন, তো এইটা কিন্তু ক্লিয়ার হয় না। তাহলে এই পুরোটুকুই তোমরা লিখবে। নেক্সট দেখো কি আছে 2-6 হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? তোমাদের টেক্সট বইয়ের 19 নম্বর পৃষ্ঠাতে দেখো। ঠিক এখানে এই যে 19 নম্বর পৃষ্ঠার উপরের দিকে এখানে আছে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। তো এখান থেকে অংশটা তোমরা ভালো করে পড়ে নিও। উত্তরটি এইভাবে লিখবে। উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক রচনাংশ থেকে গৃহীত। যে কোনো ভাষার শব্দভাণ্ডার অন্য ভাষা থেকে গ্রহণ করা আগন্তুক শব্দ দ্বারা সমৃদ্ধ হয়। হিন্দি সাহিত্য এই তকমাটি ঝেড়ে ফেলতে চাইছে। তাই হিন্দি সাহিত্যিকদের হিন্দি থেকে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দকে তাড়িয়ে দেবার প্রচেষ্টার কথা প্রাবন্ধিক এখানে উল্লেখ করেছেন। নেক্সট দেখো 2-7 এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? তোমাদের টেক্সট বইয়ের 40 নম্বর পৃষ্ঠাতে দেখো, এখানে দেওয়া আছে দেখো যে এরই মাঝে বাংলার প্রাণ। 40 নম্বর পৃষ্ঠায় যে কবিতাটি আছে তোমাদের আকাশের 7টি তারা, জীবনানন্দ দাশের লেখা, এখান থেকে নেওয়া হয়েছে। কবিতাটি ভালোভাবে পড়া থাকলে উত্তরটি নিশ্চয়ই বুঝতে পারবে। দেখে নাও উত্তরটি। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বাংলার নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এসবের মাঝে বাংলার প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। নেক্সট দেখো 2-8 এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? তোমাদের টেক্সট বইয়ের 54 নম্বর পৃষ্ঠাতে দেখো, এখানে আছে লাইনটি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। এটা তোমাদের স্বামী বিবেকানন্দের লেখা চিঠি রচনাংশ থেকে নেওয়া হয়েছে। রচনাংশটি ভালো করে তোমরা পড়ে নিও। উত্তরটি এভাবে লিখবে। উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি রচনাংশ থেকে গৃহীত। পত্রলেখক স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস যে মিস নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা প্রভৃতির জন্য ভারতের কাজে, বিশেষত নারী সমাজের কাজে তার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। নেক্সট দেখো 2-9 যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? তোমাদের টেক্সট বইয়ের 45 নম্বর পৃষ্ঠাতে, এই দেখো ঠিক 45 নম্বর পৃষ্ঠাতে এখানে আছে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। তো কবিতাটি তোমরা ভালোভাবে পড়ে নিও। উত্তরটি এইভাবে লিখবে দেখো। উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত। কবি বলেছেন সেখানে অর্থাৎ লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়ালে দেখা যাবে সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে। নেক্সট দেখো 2-10 তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? তোমাদের বইয়ের টেক্সট বইয়ের 77 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ঠিক এখানে রয়েছে যে পুরুষ বলিল তোমার বাড়ি কোথায়, তো তারপরেই লেখা আছে দেখো রাধারানী বলিল শ্রীরামপুর। তাহলে উত্তরটি এভাবে লিখবে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে আগন্তুক রুক্মিণী কুমার রায় রাধারানীর থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে রাধারানী তার উত্তরে জানিয়েছিল যে তার বাড়ি শ্রীরামপুর। নেক্সট দেখো, 3 দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে তোমাদের দেখো 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য রয়েছে 3 নম্বর করে, এখানে রয়েছে 15 নম্বর। তাহলে 3-এর 1 আছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী, সেটি বাঁধা পড়ে আছে কেন? এখানে তোমাদের টেক্সট বইয়ের 35 নম্বর পৃষ্ঠাতে দেখো অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি এখানে আছে 35 নম্বর পৃষ্ঠাতে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তো উত্তরটি তোমরা লিখবে এইভাবে। উদ্ধৃতাংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। এখানে কবি বাণিজ্য তরী বলতে বাস্তব জীবনের কথা তুলে ধরেছেন, অর্থাৎ তিনি জীবন তরীর কথা বলেছেন। কবি অজিত দত্তের সুদূরের পিয়াসী মন সমুদ্র পথে পাড়ি দিতে চায়, কিন্তু কবির সে স্বপ্নযাত্রা সফল হয়নি। তার কল্পনার নৌকা বাঁধা পড়ে গেছে বাস্তবের কিনারায়। তাই সুদূরের ডাকে চঞ্চল হয়ে উঠলে কবি সংসারের দায় দায়িত্ব আর মায়াজালকে ছিন্ন করে চলে যেতে পারেন না, তার জীবন তরী আটকে থাকে বাস্তবের তটে। নেক্সট দেখা আছে 3-এর 2, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? এখানে পৃষ্ঠা নাম্বার 18তে দেখো, এখানে দেওয়া আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। তো এটা তোমাদের যে সৈয়দ মুজতবা আলীর লেখা নবনব সৃষ্টি রচনাংশ থেকে নেওয়া হয়েছে। উত্তরটি এইভাবে লিখবে। উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত। প্রাবন্ধিক বলেছেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কারণ কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত অন্য কোথাও না খুঁজে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। কোনো ধাতু বা শব্দ সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দ নির্মাণ করা যায় কিনা তার চেষ্টা করে। তবে সংস্কৃত যে কখনো বিদেশি শব্দ গ্রহণ করেনি তা নয়, নিলেও খুব মুষ্টিমেয়। তাই সংস্কৃত ভাষাকে প্রাবন্ধিক স্বয়ং সম্পূর্ণ ভাষা বলেছেন। নেক্সট দেখো 3-এর 3, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? তোমাদের টেক্সট বইয়ের 40 নম্বর পৃষ্ঠাতে আছে দেখো, জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতাটিতে এখানে আছে আমি এই ঘাসে বসে থাকি। তো উত্তরটি এইভাবে লিখবে। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা ফুটে উঠলে ঘাসের উপর বসে থাকেন। সন্ধ্যার সূচনায় গঙ্গাসাগরের ঢেউয়ে অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘ কামরাঙার মতো লাল বর্ণ ধারণ করে। কবির তা দেখে প্রাণচঞ্চল মুনিয়া পাখির মৃতদেহের কথা মনে পড়ে। রোজকার মতো শান্ত অনুগতভাবে সন্ধ্যা নামে। কেশবতী কন্যার ঘন চুলের মতো অন্ধকার কবির চোখে মুখে ভাসে। বাংলার নিসর্গ প্রকৃতিতে মায়াময় সন্ধ্যা নামার সময় রচনা করে এক রূপকথার জগৎ। নেক্সট দেখো 3-এর 4, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। এখানে দেখো তোমাদের টেক্সট বইয়ের 45 নম্বর পৃষ্ঠাতে ঠিক এখানে লাইনটা দেওয়া আছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কবিতাটি ভালো করে পড়ে নিও। উত্তরটি এইভাবে লিখবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতায় কবি গ্রাম জীবনে বঙ্গ প্রকৃতির নিসর্গ সৌন্দর্যের সজীব উপাদানগুলিকে এগুলি না ফুরোনোর কথা বলেছেন। সূর্যের যাওয়া আসা, নদীর বয়ে চলার মতোই মানুষের সুখ দুঃখ, আশা আনন্দ, বেদনা উন্মাদনা পুরানো হয় না কখনো। তাই স্বদেশে ফিরে আসার ইচ্ছে বাঙালির অটুট থাকে। কবির অনুভূতিতে ধরা পড়ে এক আশ্চর্য সত্য, জন্মভূমিতে ফিরে আসার, গ্রাম জীবনে ফিরে আসার গল্প মানুষের ফুরোনোর নয়। রূপকথার গল্পে গল্পকথা ফুরোলে তবে নোটে গাছটি মুড়িয়ে যায়। আলোচ্য কবিতায় বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শোনান তা ফুরোয় না, তাই নোটে গাছটি না মুড়িয়ে বুড়িয়ে ওঠে। নেক্সট রয়েছে দেখো 3-এর 5, আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। তোমাদের টেক্সট বইয়ের 76 নম্বর পৃষ্ঠাতে আছে।
এখানে এই লাইনটি দেওয়া আছে, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। তোমরা এই গল্পটি পড়ে নিও। উত্তরটি দেখো। তোমাদের কাছে যদি রায় এবং মার্টিনের সহায়িকা থাকে তো এখান থেকে দেখবে 165 নম্বর পৃষ্ঠাতে আছে, একদম নিচের দিকে দেখবে আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী পাঠ্যাংশে দেখা যায় এক সঙ্গতি সম্পন্ন অবস্থাপন্ন ঘরের সন্তান রাধারানী পিতার মৃত্যুর পর অবস্থার দুর্বিপাকে অত্যন্ত দারিদ্র্যের সম্মুখীন হয়। সুবিচার পাওয়ার আশায় রাধারানীর মা তার সঞ্চিত অর্থ ও গয়না বিক্রির অর্থ দিয়ে প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু তাদের আহার সংস্থানের কোনো ব্যবস্থা ছিল না। একটি কুটিরে বিধবা মা রাধারানীকে নিয়ে কঠিন শারীরিক পরিশ্রমে দিনযাপন করতে থাকে, কিন্তু রথের আগে অত্যন্ত অসুস্থ হওয়ায় রাধারানীর মা আর কায়িক পরিশ্রম করতে পারেন না। ফলত রাধারানীদের আহার একরকম বন্ধ হয়ে উপবাস চলতে থাকে। এমন অবস্থায় রাধারানী ভাবে সে কতকগুলি বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় মালা বিক্রি করে 2-1 পয়সা যা উপার্জন করতে পারবে তাই দিয়েই অসুস্থ মায়ের জন্য পথ্য জোগাড় করবে। অসুস্থ মায়ের পথ্য জোগাড় করবার জন্য রাধারানী এইভাবেই চেষ্টা করেছিল। তো এই পর্যন্ত তোমরা লিখবে, তাহলে উত্তরটি সঠিক হবে। নেক্সট দেখো, 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150টি শব্দ। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, 4-এর 1 আর 4-এর 2, দুটোর জন্য 5 নম্বর করে রয়েছে। এখানে রয়েছে তোমাদের 10 নম্বর। তাহলে 4-এর 1 আছে দেখো, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার 2-এ যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি রয়েছে সেখান থেকে এই অংশটি তুলে ধরা হয়েছে। উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখো। কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য ব্যাধ কালকেতু নির্মিত গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান। ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনি, সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণে পথ ঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করে ফেলে। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বততুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। নেক্সট দেখো, 4-এর 2 আছে চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। তোমাদের টেক্সট বইয়ের 56 নম্বর পৃষ্ঠাতে আছে দেখো। এখানে দেখো, এখানে কয়েকটা ক্যারেক্টার দেওয়া রয়েছে 56 নম্বর পৃষ্ঠাতে, তার বিদেশ ভক্ত এবং অনুগামীরা। তো এখান থেকেও তোমরা লিখতে পারো। তো এখান থেকে লিখলে অনেকটাই মানে তোমরা নিজেদেরকে বাদ দিয়ে লিখতে হবে। আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দিয়েছি, সেখান থেকে উত্তরটি তোমরা এইভাবে লিখে নিতে পারো। দেখো, চিঠি প্রবন্ধে স্বামী বিবেকানন্দের একাধিক বক্তব্য থেকে তার উল্লেখযোগ্য কয়েকজন বিদেশি ভক্তের নাম ও পরিচয় জানা যায়। প্রথমে আছে কি মিস নোবেল, সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত।
নেক্সট 2 নম্বরে স্টার্ডি। স্বামী বিবেকানন্দের একজন উল্লেখযোগ্য ইংরেজ ভক্ত হলেন মিস্টার ই.টি. স্টার্ডি। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। নেক্সট আছে মিস মুলার। সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। নেক্সট আছে কি মিসেস সেভিয়ার। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা ছিলেন ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ারের স্ত্রী। বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। রামকৃষ্ণ সংঘে তিনি মাদার নামে পরিচিত ছিলেন। নেক্সট আছে সেভিয়ার দম্পতি। ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ার মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। নেক্সট আছে দেখো মিস ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা ছিলেন মিস জোসেফাইন ম্যাকলাউড। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। নেক্সট আছে মিসেস বুল। নরওয়েবাসী বিখ্যাত বেহালা বাদক মিস্টার ওলি বুলের স্ত্রী সারা বুল ছিলেন স্বামীজির শিষ্যা। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। এই পর্যন্ত লিখবে। নেক্সট দেখো 5 দাগে আছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? তো দেখো তোমাদের যে বইটি রয়েছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি, তার 32 নম্বর পৃষ্ঠাতে, এই যে এখানে 32 নম্বর পৃষ্ঠায় ঠিক এই জায়গাটি তোমরা এখান থেকে এইটুকু ভালো করে পড়ে নেবে, নিয়ে উত্তরটি লিখবে। দেখো এখান থেকে লিখবে সত্যজিৎ রায়ের লেখা কভার্স গল্পে প্রফেসর শঙ্কু তার অর্নিথন যন্ত্র প্রয়োগ করার পর লক্ষ্য করেছিলেন কভার্স অন্য কাকের থেকে আলাদা থাকছে। সাধারণত একটা কাকের মৃত্যুতে অনেক কাক হাজির হয়। একদিন দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে শঙ্কু খেয়াল করেন একটা শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল শুরু হয়। তিনি তার চাকর প্রহ্লাদকে খবর আনতে পাঠালে প্রহ্লাদ জানায় বজ্রাঘাতে একটি কাকের মৃত্যু হয়েছে। শঙ্কু দেখেছিলেন এমন ঘটনায় সব কাক যখন বাইরে কোলাহল করছে তখন নিজেকে আলাদা রাখতে কভার্স ঘরে বসে এক মনে লিখে চলেছে প্রাইম নাম্বারস 2, 3, 4, 5, 7, 11, 13 এই পর্যন্ত লিখতে হবে। নেক্সট দেখো 6 দাগে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য রয়েছে 1 নম্বর করে। 6-এর 1 আছে ধাত্ববয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর দেখো এভাবে লিখবে, ধাত্ববয় প্রত্যয়ের উদাহরণ হলো নিচ। শিক্ষ যোগ নিচ, এটা প্রত্যয়, নিচ প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে শিক্ষী। ওকে, নেক্সট দেখো 6-এর 2 রয়েছে মৌলিক শব্দ বলতে কি বোঝো? উত্তর দেখো যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলা হয়, যেমন মা, ভাই, হাত ইত্যাদি। নেক্সট 6-এর 3 আছে নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর দেখো নবগঠিত শব্দকে 3টি ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো মিশ্র শব্দ বা সংকর শব্দ, অনুদিত শব্দ আর খণ্ডিত শব্দ। নেক্সট দেখো 6-এর 4 তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর দেখো তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত শব্দ হলো চুরুট, চামড়া, খোকা, খুকু। এগুলোর মধ্যে থেকে যে কোনো 2টো তোমরা লিখবে। নেক্সট দেখো 6-এর 5 কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? উত্তর দেখো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে সমীপ্যবাচক নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়, যেমন এই, ইনি, ইহা ইত্যাদি। নেক্সট রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। এটার জন্য রয়েছে তোমাদের 5 নম্বর। উত্তর দেখো এভাবে লিখবে। দেখো মানব সভ্যতা ধর্মজীবনকে যে ধারায় বিকশিত করার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিল তার অন্তরে মোহ নামক অধর্মের ভণ্ডামি যুক্ত হতেই প্রকৃত হিতসাধন থেকে বিচ্যুত হয়। জীব যা ধারণ করে তা আর ধর্ম থাকে না, বিপরীতে তার মধ্যে কলুষতা বা ভণ্ডামি যুক্ত হয়। ফলে মানুষ নিজ ধর্মের প্রতি আকৃষ্ট হয় আর অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে।
ধর্ম মানুষকে উদার করে, সৎ করে, শান্তি পেতে ও শান্তি দিতে শেখায়। কিন্তু ধর্মকে কেন্দ্র করে যখন অশান্তির আগুন জ্বলে ওঠে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, তখন ধর্মের ছদ্মবেশে সেই ধার্মিক ব্যক্তি রণমূর্তি ধারণ করে। যিনি ধর্মের মূল্য বোঝেন না, তিনি কখনোই ধার্মিক ব্যক্তি নন, বরং ধর্মের নামে ভণ্ডামি করে, মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং অন্যের ও নিজের ক্ষতি করে চলে। ধর্মের প্রকৃত অর্থ বুঝে তাকে গ্রহণ করে মানুষ হয়ে উঠতে হবে। মানব সমাজের মঙ্গল এবং আন্তরিক হয়ে মোহকে বিসর্জন দিতে হবে, তবেই সমাজের প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব হবে। তো এটাই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন পার্ট 8 তার সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।